কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকে মারধরের শিকার হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন। যদি আমি জুলাই 24টা একটু রিকল করার চেষ্টা করি, 17 তারিখ সকালে হচ্ছে আমরা মানে ডিউর স্টুডেন্টরা বিশেষ করে হল থেকে বের হয়ে ভিসি চত্বর গেছিলাম ভিসির পদত্যাগ বা হচ্ছে কোটার আন্দোলনটাকে ব্যাপকভাবে ছড়ানোর জন্য। তো তখন আমরা গায়েবানা জানাজা করি এবং ওই দিনকেই পুরো ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্র্যাকডাউন করা হয়। হয়তো এটাই শেষ, মানে কোনো মোমেন্টাম পাচ্ছি না, মানে সবকিছু কেমন নির্জীব লাগছে, কিছু হচ্ছে না, কি হচ্ছে বুঝতে পারছি না। মানে এই আন্দোলনটাও হয়তো নিরাপদ সড়ক আন্দোলনের মতো এইভাবেই থামিয়ে দেওয়া হবে। তো 18 তারিখ সকালবেলা উঠে আমি ফেসবুকে ঢুকে দেখি যে অল আইস অন ব্র্যাক ইউনিভার্সিটি, অল আইস অন উত্তরা। সো পুরো ঢাকা শহর তখন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়ে দখলে ছিল। 18 জুলাইতে যদি বেসরকারি স্টুডেন্টরা না নামতো আসলে কি হতো? আসলে এটা একটা ফ্যাক্ট। বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি না নামতো এই 5ই আগস্ট হতো না এবং স্বৈরাচার শেখ হাসিনার কোনো অবস্থাতেই সেটার পরিবর্তন হতো না এবং এই রেজিমে আগের রেজিমে থেকে যেত। কোটা সংস্কার আন্দোলনের একটা বড় পার্ট ছিল যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, যারা হচ্ছে মানে সরকারি চাকরি বা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিবে বা বিসিএস ক্যাডার হবে বা বিসিএস এর জন্য পরীক্ষা দিবে। প্রাইভেট ইউনিভার্সিটিতে এই রেশিওটা খুবই কম। যখন দেখলাম বাংলাদেশে মানুষ নির্বিচারে এভাবে মারা যাচ্ছে, আমি কিভাবে একটা মানুষ হিসাবে, আমি তো মানুষ, সব কিছুর আগে পড়ে আমি তো মানুষ, আমি কেন ঘরে থাকবো? একজন মানুষ হিসেবে সে যখন বাংলাদেশে জন্মগ্রহণ করে তার কিন্তু এই দেশের প্রতি একটা দায়বদ্ধতা অটোমেটিকলি তৈরি হয়ে যায়। যখন এই আন্দোলনের সময় আমরা দেখতে পাচ্ছি যে আমার দেশে মানুষকে মারা হচ্ছে, আমার ভাইদেরকে মারা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি আমার বোনদের রক্তে রঞ্জিত করে দেওয়া হচ্ছে, এই সময় আসলে একজন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট বলেন আর যে কোনো সাধারণ মানুষ বলেন তারা কিন্তু চুপ করে বসে থাকতে পারবে না। আমরা দেশের স্বার্থে নেমেছিলাম, আমরা আসলে আমাদের ভাই, আমরা আসলে প্রাইভেট পাবলিক এইভাবে করিনি, মানুষ আমাদের ভাই, দেশের নাগরিক, তাদের জন্য আমাদের নামা লাগবে। একটা মানুষ যখন একটা সত্য জিনিস নিয়ে লড়াই করতে নামে তখন তাকে দাবিয়ে দেওয়া হচ্ছে বা দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এইটা যখন আসলে ওরা বারবার চেষ্টা করছে যে না দাবাই দিই, ও কথা বলছে গলা চেপে ধরি, আমরা না তত বেশি আরো ফুয়েল পেয়েছি, আমরা আরো দ্বিগুণ শক্তিতে আসলে ঝাঁপিয়ে পড়েছি। রামপুর ব্রিজেই দেখলাম যে সব কিছু বন্ধ, বাস এগুলো কোনো কিছু চলছে না। আমি হেঁটে হেঁটে ব্র্যাক পর্যন্ত যেতেই জাস্ট অনেকগুলো স্টুডেন্ট জড়ো হয়ে আছে। আমি দাঁড়ানোর সাথে সাথে পর মনে হয় 4টা টিয়ার শেল, চারদিকে একদম থমথমে, এবং সাথে সাথে লাঠিচার্জ শুরু হয়। সামনের দিকে যারা বসেছিল সবাইকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তারা হচ্ছে ওই সাউন্ড গ্রেনেড বা স্মোক গ্রেনেড থ্রো করছে, স্মোক গ্রেনেডের উপর দিয়ে তারা হচ্ছে 2টা লাঠি বাড়ি দিচ্ছে। এরকম মানে প্রথমে এরকম একটা ছোট ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এক পর্যায়ে এসে তারা হচ্ছে ফুল ফ্লেজেডলি রাবার বুলেট বলেন বা প্যালেট গান বলেন সেটা ইউজ করা শুরু করছে। কানাডিয়ান ইউনিভার্সিটি এবং ব্র্যাক ইউনিভার্সিটি কাছাকাছি, সেদিক থেকে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া আসছে এবং তারা অগোচর অকপট এরকম ফায়ার করতে করতে আসছে। পাশে কোনো লোকজন ছিল না, লোকজন দাঁড়াতেই পারবে না, তারা ফায়ার করতেছে। পুলিশ কি করলো, এই সাইডটা থেকে আমাদের এই যে গ্লাস ছিল আরো আমাদের এই পাশের কিছু রুম, এগুলো সব কিছু ভেঙে, কারণ এটা আটকানো ছিল, ওনারা ভেঙে এখান থেকে আমাদের এখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি থেকে ওনারা রুফে চলে যায়। কিন্তু আহত হয়েছেন। আমি এখানে সামনে ছিলাম,
কান্নাকাটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, কে কোথায় যাবে, কারণ কারো কোনো প্রস্তুতি নাই। ব্রাকের সামনে থেকে অনেক ছেলেপেলেরা এত আহত হয়ে গেছে, এত রক্ত, হাঁটতে পারছে না। একটা ছেলে একটা লাঠি কোনো রকম রাস্তায় পেয়েছে, ওটা দিয়ে ভর দিয়ে হাঁটছে, তারপরে সে রাজপথ ছাড়ছে না। এটা যে কি আবেগ, কি অনুভূতি আমরা তখন ফিল করতে পেরেছি। এটা আমাদের বাংলাদেশ, কারণ বাংলাদেশটা যে এরকম একটা নির্মমতার শিকার হবে এটা 18 জুলাই না আসলে আসলে কেউ কখনো উপলব্ধি করতে পারতো না। 18 জুলাই উত্তরায় রীতিমতো গণহত্যা চলছে। এটা ছিল আমার লাইফের সবচেয়ে ট্রমাটিক ডে, এবং আমি মৃত্যুর সামনে থেকে ফিরে আসছি বলা যায়। প্রাইভেট ভার্সিটি যারা আছে, নর্দার্ন, আইউবেট, মানারাত, উত্তর ইউনিভার্সিটি, আরও যতগুলো আছে, শান্তা মারিয়াম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, আমরা সবাই উত্তর আজমপুরে আমরা ব্লকেট করি। এই জায়গাটাই 18 তারিখের এমন যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল। এই পেট্রোল পাম্প যেটা আমরা এখানে পিছনে উত্তর আজমপুর যে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পের সামনে কিছু টিন ছিল। তো ছেলেপেলে সেই টিনগুলো খুলে শিল্ড হিসেবে ইউজ করতেছিল রাবার বুলেটের এগেইনস্টে। আমরা লাল লাল ব্যারিকেডগুলো নিয়ে সামনে আগাই, আমরা টিন ভাঙি, একজন টিন ধরে থাকে, তার পিছন থেকে আরো কয়েকজন ইট মারতে মারতে আগাচ্ছি। আমাদেরকে দেখে চারপাশ থেকে আমাদের ভাইরা আসছিল, সেই মুহূর্তে পুলিশ আমাকে ফোকাস করে গুলি করে। আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো আমার মাথায় লাগছে বা মাথার খুলি উড়ে গেছে, কারণ তখন আমি চারপাশ সব অন্ধকার দেখছিলাম। তখন মুখে হাত দিয়ে আমি বসে পড়ি, ফিল করি যে মুখ থেকে রক্ত, গরম গরম রক্ত আমার হাতে এসে লাগছে। তো তখন আমি চিল্লাইতে থাকি, স্লোগান দিতে থাকি। তখন এসে আমাকে রেস্কিউ করে, তারা ইট মারে থানায়, ইট মারতে মারতে আমাকে নিয়ে যায়। ফার্স্ট আমি কিছুক্ষণ হাঁটছিলাম, তারা আমাকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিল। আমি বললাম যে ভাই আমি পারতেছি না, আমার পুরো হাতটা মনে হচ্ছে যে হাত ভেঙে গেছে। তখন তারা আমাকে কোলে নেয়। ওই সময় হচ্ছে আমি ভিক্টোরি সাইনটা দেখে। মেডিকেল সেন্টারে যখন হচ্ছে হামলা বেশ মাঝামাঝি পর্যায়ে বারবার আমাদের আক্রমণ করা হচ্ছে, বারবার স্টুডেন্টরা মেডিকেল সেন্টারে এসে ফার্স্ট এইড নিয়ে আবার রাস্তায় নেমে যাচ্ছে। তো আমরা যখন মেডিকেল সেন্টারে ঢুকি তখন আমি দেখতে পাই যে আমার সাথে যে সহযোদ্ধারা আছে সবার পুরো শরীর হচ্ছে ঝাঁঝরা হয়ে গেছে পেটাল বুলেটসে। গোলাগুলির এই খবরের একটু পরেই আমরা দেখতে পাই একটা স্ট্রেচার, যেটা হচ্ছে একটা মানুষ শোয়া, এবং তার উপরে যেই ছেলেটার কাঁধে একটা পতাকা ছিল সেই পতাকাটা তার মুখের উপর দেওয়া। তো হুট করে ফোন আসলো যে ব্র্যাকের ভিতরে নাকি লাশ ঢুকছে। ব্র্যাকের অথরিটি বললো, আমি বললাম যে আমি তো দেখি নাই। তখন বললো তুমি একটু মেডিকেল সেন্টারের সামনে যাও। যখন মেডিকেল সেন্টারের সামনে গেলাম তখন দেখলাম একটা নিথর দেহ পড়ে আছে এবং তার উপরে বাংলাদেশের পতাকা দেওয়া। তখন আমি বুঝে গেছি ওটা জিল্লুর রহমানের লাশ। সবাই কান্নাকাটি ওই মুহূর্তটাতে, মানে সবার তো একেবারে সমবয়সী ছেলে মেয়ে ওইখানে। ওই অনুভূতিটা কি, মেয়েরা চিৎকার করে কাঁদতেছে যে আমার ভাইকে মেরে ফেলছে, আমার ভাইকে মেরে ফেলছে, আমরা এখানে কিভাবে থাকি। মেয়েরাও তখন চলে গেছে রাস্তায়। একটা ছেলে আসছে, মারা গেছে গুলিতে, সরি। ও জানতো না, মানে ওর বাসায় কেউ জানতো না যে ও এখানে আসছে, ও না বলে আসছে। এবং ও না বলে আসছে, ওর বাসায় জানতো না যে তার ছেলে মারা গেছে, কারণ তার ফোন থেকে না কল করা হয়েছিল। আমাদের ভার্সিটির সামনে একটা ছেলে না, দুইটা ছেলে মারা গেছে, অনেকে আহত হয়েছে, নিহত হয়েছিল দুজনের একজন আমাদের ভার্সিটির মধ্যে ফায়ার করে তাকে হত্যা করা হয়েছিল, আর একটা ছেলেকে জাস্ট মাথায় গুলিটা লেগেছে এবং তার মগজগুলো, রক্তগুলো একসাথে গলে পড়েছে, সেই স্পটে মারা গেছে এবং তাকে হাতে হাতে সবাই ধরেও নিয়ে গিয়েছিল। তার বাসায় কেউ জানতো না যে তার ছেলে এই আন্দোলনে এসেছে এবং তার ছেলে মারা গেছে। সে বাসা থেকে বলেই আসে না। আমাদের ছেলে মেয়েরাই এইখানে,
এইখানে এরাই আন্দোলন করতেছে, এই মানুষগুলোর উপরেই বুলেট চালাচ্ছে, মানে এদের জানের কি কোনো দাম নাই? শুধু ব্র্যাকের স্টুডেন্টই ছিল হাজার হাজার, ইস্ট ওয়েস্টের স্টুডেন্ট, ক্যানাডিয়ানের স্টুডেন্ট, ওই দিকে হচ্ছে বাড্ডার দিকের এত স্টুডেন্ট, প্রতি মুহূর্তেই হচ্ছে মানে স্টুডেন্ট আসছে, তারা হচ্ছে বুলেট বের করছে, ব্যান্ডেজ করে নিয়ে যাচ্ছে, আবার আন্দোলনে চলে যাচ্ছে। ভাইয়ারাও এক একজন মানে বুলেট নিয়ে হাসতেছে, বডির বিভিন্ন জায়গায় বুলেট, রক্ত বের হচ্ছে, আমরা সূচের মতো জিনিস দিয়ে, তারপর বিভিন্ন জিনিস দিয়ে হচ্ছে বুলেটগুলো বের করে দিচ্ছিলাম, বায়োডিন দিয়ে, আবার হচ্ছে কটন দিয়ে রেখে দিচ্ছিলাম, তারা সেই অবস্থায় আবার চলে যাচ্ছে, কেউ খুঁড়ে যাচ্ছে পায়ে ওই বুলেট নিয়ে। ঢাকার যে বৃহত্তর জায়গাগুলো আছে, রামপুরা, তারপরে বাড্ডা, অন্যদিকে বসুন্ধরা, উত্তরা, মিরপুর, ধানমন্ডি, এই যে জোনগুলো আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিত্য তেজগাঁও আছে, এই জোনগুলাকে কিন্তু আসলে একটা মানে অনেকগুলো ডট হিসাবে যদি আমরা ধরি, এই ডটগুলাকে আসলে পুসআপ কানেক্ট করেছে। সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা শুধুমাত্র 18 জুলাই থেকে না, মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন 14, 15 এবং 17 তারিখ 3 দিনই হচ্ছে আমরা ভয়াবহ আক্রমণের শিকার হই, কিন্তু 15 তারিখের যে রাতের বেলা যে আক্রমণটা, যেটা লাইভ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই দেখতে পেয়েছে, তো 16 তারিখ আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশাল বড় একটা জনস্রোত নামে, এবং এই জনস্রোতার আমি বলবো 60% ছিল আমাদের ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীরা, অর্থাৎ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের পাশেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে, উত্তরা ইউনিভার্সিটি আছে, গণবিশ্ববিদ্যালয় আছে, এই ধরনের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু একদম শুরু থেকে, অর্থাৎ যখন থেকে আমাদের উপর হামলা হলো তখন থেকেই তারা আমাদের পাশে একদম সশরীরে, অনলাইনে সমর্থন তো আছে কিন্তু একদম সশরীরে তারা আমাদের সাথে এসে দাঁড়িয়েছিলেন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলতেছিল যে ওদের সবকিছু বন্ধ করে দিচ্ছে, লাইট বন্ধ করে দিচ্ছে, ছাত্রলীগ পুলিশ অত্যাচার করতেছে, গুলি চালাচ্ছে, কেউ বের হতে পারতেছে না। তখন আমাদের এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমরা প্রায় অনেক স্টুডেন্ট, প্রায় কয়েক হাজার স্টুডেন্ট তাদের ওখানে যায়, এখান থেকে তো অনেক দূরে ড্যাফোডিল, সেখানে যাই তাদেরকে উদ্ধার করার জন্য। এটা আমাকে অনেক আন্দোলন কেন্দ্রিক অনেক স্পেয়ার যোগায় যে হ্যাঁ আমরা হয়তো বা কিছু না করতে হলে এটা করছি, অন্তত ওদের আমাদের এক পাবলিকান ভাইদের সহযোগিতা করছে। একটা ছেলের হাতের এখানে গুলি লাগছিল, ওই 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 ছাত্রলীগের ছেলে পেলেদেরই গুলিতে, ওর এখানকার হাড়টা ফেটে বাইরে বের হয়ে আসে। ডাক্তার হচ্ছে দূর থেকে মানে ওর যে এখানে মাসেলে যে ইনজেক্ট করবে অ্যানেস্থেসিয়া, এটা দেওয়ার একটু ওয়ে ছিল না, মানে মাসেলটা খুলে মানে ঝুলে আছে এখানে, আর সাদা হাড়টা বের হয়েছে, হাড়টা ফেটে গেছে। মহিলা যে ডাক্তার ছিল উনি কাঁদতেছে আর দূর থেকে এভাবে স্প্রে করতেছে অ্যানেস্থেসিয়াটা, এরকম একটা অবস্থা। তো আমি ওনাকে নিয়ে গেলাম যে ম্যাম দেখে এই কিছু করা যায় কিনা, কিছু একটা দেন, বেঁধে দিই অন্তত। বুলেট তো আর বের করার ওয়ে নাই ওই সময়। তো ওই মহিলা ডাক্তার উনি আমাকে একটা গজ দিয়ে বললো যে বাবা তুমি হচ্ছে প্রেস করে ধরে রাখো, অনেক বেশি চাপ দিবা। আমি চাপ দিতে গেছি যে ব্যথা দেখি চিল্লাচ্ছিল যে ব্যথা পাচ্ছে, তো বলছে তুমি যত বেশি ব্যথা পাক সমস্যা না, তুমি চেপে ধরে রাখো। তা আমার এই যে আঙ্গুলের এই 3টা ফাঁক দিয়ে হচ্ছে গরম গরম রক্ত চুয়ে চুয়ে পড়তেছিল, মানে দেখতেছিলাম যে ব্লিডিং হচ্ছে, মানে আমি একটু জোরে প্রেস করলে দেখি যে আরও ব্লিডিং হচ্ছে, ওয়ে ছিল না, ব্লিডিং বন্ধ করার ওয়ে নাই, হাত দিয়ে রক্ত বের হচ্ছে। একটু পরে দেখি যে কথা বলতেছে না, আমি হচ্ছে ওর হচ্ছে মুখে এভাবে ধরে মারতেছিলাম যে এই তোমার নাম কি, কথা বলো, চোখ খোলো, নো রেসপন্স, হি ওয়াজ ডেড। ওই একই দিনে 5 থেকে 6 জনকে আমরা রাস্তায় সরায় রাখছি, ডেড বডি। আমরা যখন 18 তারিখ আন্দোলন শেষ করে বাসায় ফিরি, বাসায় গিয়ে দেখি যে মানে পুরোপুরি ইন্টারনেট শাটডাউন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তখন হচ্ছে মোবাইল কানেকশনও মানে ডাটা কানেকশনও চলে যাচ্ছে, এবং বাসায় যে ওয়াইফাই লাইন ছিল সেটাও চলে যাচ্ছে। একটা বড় ব্যাপার হচ্ছে আপনি দেখবেন কিনা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা কখনোই মানে কি বলবো যে ডিসকানেক্টেড ছিল না। এটা রিজন হচ্ছে যখন অনলাইন বন্ধ তখন আমরা কয়েকটা আইপি অ্যাড্রেস পাইতাম আমাদের এখানে, যে এই আইপি অ্যাড্রেসে ঢুকেন, আমরা সবগুলো ফুটেজ দেখতে পাই কে কোন, এবং আমরা চ্যাট করতাম আইপিতে, কারণ তখন জাস্ট ওয়াইফাইটা মানে বন্ধ ছিল, বাট এই যে আইপি যেরকম আমরা যেরকম এফটিপি সার্ভারগুলো ইউজ করি, এরকম সার্ভার ইউজ করতাম। আমরা কন্টিনিউয়াস মানুষকে ফোন দিতাম দেশে, এবং সেখান থেকে আমরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে স্কাইপ, ইওলা এই টাইপের অ্যাপসগুলোর মাধ্যমে আমরা ফোন দিতাম, এবং হচ্ছে নর্মাল নেটওয়ার্কে ফোন দিতাম, ইন্টারনেট যেহেতু ছিল না, সেখান থেকে ইনফরমেশন যা পেতাম সাথে সাথে আমরা এটার আপডেটটা দিতাম। এভারকেয়ার হসপিটালে আমি যখন যেতাম, ওইখানে অনেকে দেখা যেত যে বিভিন্ন সময় আমি যারা আহত ছিল তাদেরকে নিয়ে যখন যেতাম, দেশের বাইরে থেকে তাদের আত্মীয় স্বজনকে দেখতে আসতো, এদের সাথে একটু সম্পর্ক স্থাপন করে এদের কাছে একটা পেন ড্রাইভ দিয়ে আমি
আমার যত ভিডিও করা ছিল সবগুলো আমি দিয়ে দিতাম। এই কাজটা আমি করতাম সবসময়। আমি 5 জনকে ফোন দিচ্ছি এবং এই 5 জনকে ব্রিফ করছি যে আপনি আরও 5 জনকে ব্রিফ করবেন। মানে এইভাবে আসলে একটা ইন্টার কানেকশনের মাধ্যমে আমরা সবগুলো ডিপার্টমেন্ট সবগুলো যারা আছে আর কি সবাইকে কানেক্ট করেছিলাম। তো এরপরে আমরা হচ্ছে মানে ট্রাই করতেছি বিভিন্ন ইউনিভার্সিটির গ্রুপগুলোতে খুঁজতেছি যে এই গ্রুপগুলোতে কারা বেশি পোস্ট দিচ্ছে, এদের সাথে যদি আমরা কানেক্ট করতে পারি তাহলে হচ্ছে ওই ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে পাবো। এবং গ্রুপগুলোর মজা হচ্ছে কিছু সাংকেতিক নাম দিতাম, যে খেলার মাঠ, ময়দান, এই টাইপের লেখা দিতাম, যাতে করে আমরা জানতাম তো পুলিশ তখন চেক করতে পারে এবং চেক করে যাতে কোনো কিছু না পায় ওরকম ভাবে। সো ওই গ্রুপগুলোর মাধ্যমে সবসময় তথ্য জানিয়ে দিতাম। সো এটা কিন্তু অনেক বড় জিনিস, গোটা ওয়ার্ল্ডে আমি জানি না, বাট এই যে জুলাই অভ্যুত্থানে প্রাইভেটের যদি কোনো স্টেক দেওয়া লাগে এই জায়গাটাতে এইটা এইভাবে তুলে আনা লাগবে যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে সব বন্ধ, বাট আমরা কমিউনিকেটেড আছি, আমরা জানি যে নাহিদ কি বলছে, আমরা জানি যে আসিফ কি বলছে, ওরা আসলে কোথায় আছে বা আমাদের কি স্টেপ নেওয়া লাগবে। কমিউনিকেটেড কিন্তু আমরা সবসময়ের জন্য রয়ে গেছি। তো আমার মনে আছে আমি যখন রাতে হলে ফিরি এবং আমার হলে থাকা এক বন্ধুকে আমি জিজ্ঞেস করছিলাম যে আজকে সারাদিনের কি আপডেট। মানে ও কাঁদতে কাঁদতে আমাকে সবগুলো ফুটেজ দেখালো যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কিভাবে হচ্ছে পুলিশ ঢুকে গুলি করছে, কিভাবে হচ্ছে হেলিকপ্টারে করে নিয়ে যেতে হচ্ছে। আমি বলবো দ্য ব্রেভারি, মানে যে সাহস আমরাও দেখাতে পারি নাই তখন, তারা পুলিশের সামনে দাঁড়িয়ে মানে পুলিশকে হচ্ছে একদম প্রতিহত করছে। এবং আমরা দেখছি যে ছাত্রলীগকে, যুবলীগকে প্রতিহত করছে ওই জায়গায় দাঁড়িয়ে সবাই, ছেলে মেয়ে সব শিক্ষার্থীরা। তো সেই কারেজটা যদি না থাকতো, সেই সাহসটা যদি আমরা না পাইতাম, এবং ওইটা জানার পরে ওই ফুটেজগুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আন্দোলন থামানো যাবে না। আপনি যদি বলেন আমার তো কোনো স্বার্থ ছিল না, আমাকে কেউ টাকা পয়সা দেয়নি, আমি অট্টালিকা করব না, আমার বাবা মা আমাকে পড়িয়েছে তাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে, আমি খেয়েছি, পড়েছি, ঘুমাইছি, আড্ডা দিয়েছি, এর বাহিরে তো আমার আর কোনো কাজ ছিল না। পুরোটাই হচ্ছে একদম গ্রাসরুট লেভেলের আন্দোলন। সবাই নিজের জায়গা থেকে নিজের তাগিদে নেমে এসেছে, কোনো ব্যক্তির ডাকে বা কোনো নেতার ডাকে বা কারো ব্যক্তির স্বার্থ এখানে আসলে ছিল না যখন আমরা আন্দোলনে নেমেছি। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রত্যেকটা শিক্ষক এবং দেশের সাধারণ প্রত্যেকটা মানুষ আসলে অনুভব করেছে যে না আসলে যে বিগত 15 বছর ধরে স্বৈরাচারের দমন পীড়নের ভিতরে আমরা আসলে সময় অতিবাহিত করেছি, আমাদের আসলে একটা শক্ত জবাব দেওয়ার সময় এসেছে। তো এই অনুধাবনটাই আসলে আমাদেরকে এই আন্দোলনে নিজেদেরকে সম্পৃক্ত করার ব্যাপারে মোটিভেট করেছে। যখন আমরা জানি আমরা সবাই ফুল ফোর্সে নেমে আসলে আমরা একটা সাকসেস পাবো, সেই জন্যই লাস্ট সুযোগটা ছিল প্রাইভেট স্টুডেন্টদের জন্য। আমরা প্রাইভেট স্টুডেন্টরা শেষ সময় পর্যন্ত নামি এবং আলহামদুলিল্লাহ আমরা আসলে 5ই আগস্টের সেই বিজয়টা, কাঙ্ক্ষিত বিজয়টা আসলে অর্জন করি। পুরো জুলাই মুভমেন্টে আমি দেখেছি যে আমাদের ভার্সিটির মেয়েদের উপস্থিতি খুবই লক্ষণীয় পর্যায়ে ছিল, যে ওভাবে আলাদা করা যাচ্ছিল না যে ছেলে বেশি বা মেয়ে বেশি, খুবই সমান তালে তারা এসেছিল। একটা জিনিস থাকে যে এইসব মারামারি কাটাকাটির ভিতরে সাধারণত ছেলেরা যাবে, মেয়েরা এইসব জায়গায় কেন যাবে, এই ব্যারিয়ারগুলো কাটিয়ে উঠেও অনেকে বাসায় অনেক ঝামেলা করেও এই আন্দোলনে এসেছে। One of the main masses of the people who delivered July or August, the private universities, শুধু প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট না, ওয়ার্কিং ক্লাস মানুষ, মাদ্রাসা স্টুডেন্ট, তাদের কিন্তু ওইভাবে স্টেক হওয়ার কোনো চ্যানেল নাই। প্রাইভেটের স্টুডেন্টরা, স্পেসিফিক্যালি প্রাইভেটের স্টুডেন্টরাও যাতে দেশ গঠনে একদম প্রত্যক্ষভাবে ভূমিকা রাখতে পারে এরকম কোনো ধরনের একটা এক্সেস তৈরি করে না। সেটা রাজনীতিতেও হতে পারে, সেটা আসলে পাবলিক সেক্টরগুলোতেও হতে পারে, প্রাইভেট সেক্টরগুলোতেও হতে পারে। প্রাইভেট হোক, একজন বিহারি হোক বা একজন মাদ্রাসার শিক্ষার্থী হোক, পাবলিকের হোক, একজন রিক্সাওয়ালা হোক, যেই হোক, এই আন্দোলনে যেই আহত হয়েছে, যেই শহীদ হয়েছে, তাদের সকলকে প্রপার মর্যাদা দেওয়া উচিত। পরবর্তীতে যদি যে কোনো গভর্নমেন্ট, যে গভর্নমেন্টে আসুক না কেন, যারা হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার হবে, তারা যেন কখনো জনগণের গায়ে যেন হাত না তুলে। ঢাকা শহরের প্রত্যেকটা দেয়ালে যে গ্রাফিতি হয়েছে সেখানেই সবাই বলে দিছে যে তারা আসলে কেমন দেশ চায়, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে হচ্ছে আমরা যেই মনে করেন সিস্টেম্যাটিক অপারেশন দেখে আসি সেটা থাকবে না। নতুন বাংলাদেশকে তারা যাতে মানে স্বাগত জানাইতে পারে, ওই বাংলাদেশ যাতে আসে, ওই সিওরিটিটা যদি আমি কখনো পাই, আজকে একবার না, যদি 10 বার জুলাই আসে আমি 10 বার জুলাই ছাড়তে পারি। আমাদের যারাই মাঠে ছিল সবারই ভাষ্য ছিল যে যত কিছুই হোক আমরা মাঠ ছাড়বো, এবং যারাই আহত হয়েছে, যারাই গুলি খাইছে, ভাই আমি মরে গেলে মরে যাই, কিন্তু আপনারা এই খুনি হাসিনার পতন করে তারপরে মাঠ ছেড়ে যাবেন।
আম্মুকে ভালো করে না বলে আমি চলে আসছি। জাস্ট আসার সময় আমার ছোটো বোনকে বলে আসছি যে আম্মুকে দেখে রাখিস, আর আমার যদি লাশ আসে এই লাশ আওয়ামী লীগের পতন না হওয়া পর্যন্ত এই লাশ যেন দাফন না করে।